নমস্কার, এমজি টিউটোরিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা 2019 সালে হয়ে যাওয়া মাধ্যমিক পরীক্ষার ভূগোল প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। যারা মাধ্যমিক দেবে তাদের উদ্দেশ্যে শুধু সিলেবাস কমপ্লিট করলেই হবে না, বিগত সালের প্রশ্নপত্র বিশ্লেষণ করা দরকার, সেগুলোকে ভালো করে পর্যবেক্ষণ করা দরকার, তার সঠিক উত্তর জানা দরকার। তাই সেই উদ্দেশ্য নিয়েই আজকে 2019 সালের ভূগোল প্রশ্নপত্র নিয়ে আলোচনা শুরু করছি। তো প্রথমে আমাদের দেখে নেওয়া দরকার 2019 সালে যে সমস্ত প্রশ্নগুলো পড়েছিল এক ঝলকে সেটা দেখে নেওয়া দরকার। দু সালের যে প্রশ্নগুলি পড়েছিল তার মধ্যে আজকে আলোচনা করব কেবলমাত্র 1 নম্বরের প্রশ্নগুলো নিয়ে। তো প্রথমে দেখে নিচ্ছি প্রতিটি সালের প্রতিটি প্রশ্নগুলো প্রতিটি নম্বরে। যাই হোক, প্রশ্ন দেখা হলো, এবার আমরা শুরু করব শর্ট কোশ্চেন বা 1 নম্বরের প্রশ্নের উত্তর এবং তার ব্যাখ্যা নিয়ে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে একের দাগের প্রশ্নের উত্তর মাল্টিপল চয়েসের উত্তর হবে, যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে আরোহণ। তাহলে এটি কেন হলো, কিভাবে হলো, একটু বোঝার চেষ্টা করব। এই ছবিটার মধ্যে দিয়ে বোঝানোর চেষ্টা হয়েছে একটি বন্ধুর ভূমিভাগ বা অসমতল ভূমিভাগ, তার একদিকে চলে অবরোহণ প্রক্রিয়া, অপর দিকে চলে আরোহণ প্রক্রিয়া। অবরোহণ প্রক্রিয়ার মাধ্যমে তার উচ্চতা ক্রমশ হ্রাস পায় বা ক্রমশ নিচু হয় এবং ওই ক্ষয়জাত পদার্থ নিচু স্থানে সঞ্চিত হয়ে সেই স্থানে উচ্চতা বৃদ্ধি পায়। এই প্রক্রিয়াকে বলা হয় আরোহণ প্রক্রিয়া। ছবিতে আমি দেখানোর চেষ্টা করেছি, এটি ছিল কোনো একটি ভূমিভাগের, ধরে নিলাম এটি পূর্বের অবস্থা, কিন্তু অবরোহণ প্রক্রিয়ার মাধ্যমে বর্তমান অবস্থা বা পরবর্তী অবস্থায় এই রূপ যদি হয়। অপরদিকে আরোহণ প্রক্রিয়া, অর্থাৎ এইখানে আমরা যেটা দেখলাম উচ্চতা কমছে বা হ্রাস পাচ্ছে, কিন্তু আরোহণ প্রক্রিয়ায় দেখা যাচ্ছে যে এই সঞ্চিত পদার্থগুলো বা ক্ষয়জাত উপাদান সঞ্চিত হয়ে এই অংশের ভূমিভাগের উচ্চতা বৃদ্ধি করে। এই প্রক্রিয়াকে বলা হয় আরোহণ প্রক্রিয়া। তাহলে সহজেই বোঝা যাচ্ছে যে ভূমিভাগের উচ্চতা বৃদ্ধি পায় যে প্রক্রিয়ায় তাকে বলা হয় আরোহণ প্রক্রিয়া। তারপরে প্রশ্নে যাব 1.2, পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে বলে। উত্তর হবে ক্রেভাস। কেন ক্রেভাস হবে বোঝার চেষ্টা করব আমরা ছবিতে। এটি হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত একটি ভূমিভাগ, যেখানে রয়েছে একটি পার্বত্য ঢাল, একদিকে হিমবাহ উপর থেকে নিচের দিকে নেমে আসে। এখানে দুটো ফাটল সৃষ্টি হয়, একটি হচ্ছে হিমবাহের গাত্রে বা গায়ে যে সমস্ত ফাটলগুলির সৃষ্টি হয় তাকে বলা হয় ক্রেভাস। অপরদিকে হিমবাহের গাত্র এবং পর্বত গাত্র অথবা আগে থেকে জমে থাকা যে হিমবাহ, এই দুইয়ের মাঝখানে যে গ্যাপ বা ফাঁকটা থাকে তাকে বলা হয় বাষ্পন। কিন্তু এখানে যেহেতু বলা আছে, প্রশ্নপত্রে বলা আছে পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে, তাহলে আমরা এইটি দেখব, এটিকে বলা হয় ক্রেভাস। আশা করছি বোঝা গেছে। এরপরে যাব বার্ষিক উষ্ণতার প্রসর সবচেয়ে কম থাকে কোন অঞ্চলে। এটি উত্তর হবে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। কারণ আমরা জানি দৈনিক উষ্ণতার প্রসর কথার অর্থ হচ্ছে উষ্ণতার পার্থক্য। দিনের সর্বোচ্চ উষ্ণতা এবং দিনের সর্বনিম্ন উষ্ণতার মধ্যে পার্থক্যকে বলা হয় দৈনিক উষ্ণতার প্রসর, এবং সারা বছরের বার্ষিক সর্বোচ্চ গড় উষ্ণতা মাইনাস বার্ষিক সর্বনিম্ন গড় উষ্ণতার পার্থক্য বলা হয় বার্ষিক উষ্ণতার প্রসর। তাহলে আমরা জানি নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে দৈনিক উষ্ণতার প্রসর বেশি হলেও নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বার্ষিক উষ্ণতার প্রসর সবচেয়ে কম হয়। এর পরের প্রশ্ন 1.4, ফ্রান্সের রোন নদীর উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুকে বলে। উত্তর মিস্ট্রাল। এগুলো একটু পড়তে হবে, স্থানীয় বায়ু যেখানে আছে সেই অংশগুলো পড়তে হবে। চিনুক দেখা যায় রকি পার্বত্য অঞ্চলে, আর মিস্ট্রাল দেখা যায় রোন নদীর উপত্যকায়। তাহলে এখানে উত্তর হবে মিস্ট্রাল। তারপরের প্রশ্ন 1.5, উষ্ণ সমুদ্র স্রোত ও শীতল সমুদ্র স্রোত যে স্থানে মিলিত হয় তাকে বলে হিমপ্রাচীর। এটি আমরা ছবির সাহায্যে বোঝার চেষ্টা করব। ঠিকঠাক বুঝতে পারলে প্রতিটি প্রশ্নের উত্তর সহজ মনে হবে, আগে বুঝতে হবে।
এইটি আমরা জানি, এটি হচ্ছে উত্তর আটলান্টিক মহাসাগর। একদিকে রয়েছে উষ্ণ উপসাগরীয় স্রোত, অপরদিকে শীতল ল্যাব্রাডর স্রোত। এই দুইয়ের মধ্যবর্তী স্থানে দুটির বিভেদ রেখা দেখা যায়। একদিকে গাঢ় নীল বর্ণ, অপরদিকে গাঢ় সবুজ বর্ণের মাঝখানে একটি সুস্পষ্ট সীমারেখা দেখা যায়। অর্থাৎ উষ্ণ স্রোত এবং শীতল স্রোতের মধ্যবর্তী যে সীমারেখা, এটাকে বলা হয় হিমপ্রাচীর। তাহলে এই প্রশ্নের উত্তর হবে হিমপ্রাচীর। পরের প্রশ্ন, পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে বলে অ্যাপোজি। উত্তর হবে অ্যাপোজি। এটিও বোঝার চেষ্টা করছি আমরা ছবির মাধ্যমে। এইভাবে যদি একটি ছবি আঁকার চেষ্টা করি, তাহলে পৃথিবীর চতুর্দিকে ঘুরে বেড়ায় উপবৃত্তাকার কক্ষপথে চাঁদ। তাহলে উপবৃত্তাকার কক্ষপথ হওয়ার জন্য কখনো দূরত্ব পৃথিবী থেকে চাঁদের দূরত্ব বেড়ে যায়, আবার কখনো কমে যায়। যে সময়টা পৃথিবী থেকে চাঁদের দূরত্ব সর্বাধিক হয়, অর্থাৎ দূরত্ব দাঁড়ায় 4,07,000 কিলোমিটার, সেই অবস্থানকে আমরা বলি অ্যাপোজি অবস্থান, একে বলে চাঁদের অ্যাপোজি অবস্থান। আর যে সময়টায় পৃথিবী থেকে চাঁদের দূরত্ব সবচেয়ে কম হয়, 3,56,000 কিমি, তাকে বলা হয় পেরিজি অবস্থান। তাহলে এখানে পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে বলে অ্যাপোজি অবস্থান। যদি প্রশ্নটা কম হলে তখন আমরা বলতাম পেরিজি অবস্থান। ঠিক আছে, এরপরের প্রশ্নগুলো দেখলেই বোঝা যাবে। মানব শরীরে দূষিত জল থেকে সৃষ্টি হয়, আমরা সবাই জানি সেটাই আমাশয়। ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি ছিল ভাষা ও সংস্কৃতি। তাহলে এখানে সেই ভাষাটাই মূল, ভাষাই হবে উত্তর। গঙ্গা নদীর উৎস হলো, এটি সবারই জানা আছে, গঙ্গোত্রী হিমবাহ, এবং তার আরও যদি ভালো করে বলি, গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে গঙ্গা নদীর সৃষ্টি হয়েছে। ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা হলো, উত্তরে দাগ দেওয়া আছে ভাকরা নাঙ্গাল। ভাকরা নাঙ্গাল হচ্ছে ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা। আর ভারতের দীর্ঘতম বাঁধ, সেটি হচ্ছে হীরাকুদ। ভাকরা নাঙ্গাল রয়েছে শতদ্রু নদীর উপর, হীরাকুদ রয়েছে মহানদীর উপরে। এরপরের প্রশ্ন, ভারতে হেক্টর প্রতি ধান উৎপাদনের প্রথম স্থানাধিকারী রাজ্য হলো পাঞ্জাব। তারপরের প্রশ্ন 1.12, লৌহ ইস্পাত শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল হলো, প্রশ্নের অপশানগুলো যদি দেখা যায়, আকরিক লৌহ, কয়লা, ম্যাঙ্গানিজ। তাহলে আমরা জানি সবগুলোই লাগি, লৌহ ইস্পাত শিল্পের সবগুলোই কাঁচামাল হিসাবে প্রয়োজন হয়, তাই এটা হবে সবগুলি প্রযোজ্য। পরের প্রশ্ন 1.13, 2011 খ্রিস্টাব্দের আদমশুমারি অনুসারে ভারতের মহানগরের সংখ্যা হলো, এটি হবে 53টি। মহানগর বলতে আমরা বুঝি যে সমস্ত নগরের জনসংখ্যা 10 লক্ষের বেশি কিন্তু 50 লক্ষের কম, সেই সমস্ত নগরগুলোকে বলা হয় মহানগর। তাহলে 2011 সালে ছিল 53টি। এরপর হচ্ছে মিলিয়ন সিট ভূ বৈচিত্র্য মানচিত্রের অক্ষাংশ ও দ্রাঘিমাগত বিস্তার কত হয়। মিলিয়ন সিট যে টোপোসিটটা হয়, তার অক্ষাংশ এবং দ্রাঘিমাগত বিস্তারটা দাঁড়ায় 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি। কারণ আমরা জানি যে এখানে অনেকগুলো সিট থাকে, মিলিয়ন সিট, ডিগ্রি সিট, হাফ ইঞ্চি সিট, ইঞ্চি সিট, এইভাবে, এবং নতুন সিরিজ, তার মধ্যে 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি যা হয় সেটি হচ্ছে মিলিয়ন সিট। তাই এর উত্তরটা হবে মিলিয়ন সিট। এর পরের প্রশ্নের উত্তর হবে, নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। অক্ষাংশের ভিত্তিতে হিমরেখার উচ্চতা পরিবর্তিত হয়ে থাকে। অক্ষাংশ পরিবর্তনের সঙ্গে সঙ্গে হিমরেখা যদি নিরক্ষীয় অঞ্চল থেকে মেরু অঞ্চল দিকে যায়, তাহলে হিমরেখার উচ্চতা কমে। আবার মেরু অঞ্চল থেকে যদি নিরক্ষরেখার দিকে আসা হয়, তাহলে হিমরেখার উচ্চতা ক্রমশ বাড়ে, অর্থাৎ হিমরেখার উচ্চতা পরিবর্তিত হয়, তাই এটি হবে শুদ্ধ। এরপরে আমরা যাব অ্যানিমোমিটারের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয়, এটি শুদ্ধ। নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলের লবণতা সর্বাধিক থাকে, এটি হবে অশুদ্ধ। কারণ আমরা জানি নিরক্ষীয় অঞ্চলে প্রতিদিন বিকেলবেলায় পরিচলন বৃষ্টিপাত দেখা যায়, তাই মিষ্টি জলের মিশ্রণ ঘটে, যে কারণে সমুদ্র জলের লবণতা কমে যায়। তাই যেহেতু নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলের লবণতা সর্বাধিক কথাটি রয়েছে, এটি ভুল হবে। এরপরে যে ভারতের সর্বোচ্চ মালভূমি হলো ডেকান ট্র্যাপ। ভারতের সর্বোচ্চ মালভূমি হলো ডেকান ট্র্যাপ। এই অপশান প্রশ্নটিতে ডেকান ট্র্যাপ অপশানটা ভুল রয়েছে। এটি সর্বোচ্চ মালভূমি হবে লাদাখ, একটু বোঝার চেষ্টা করতে হবে। সর্বোচ্চ মালভূমি লাদাখ,
আর বৃহত্তম যদি বলা হতো তাহলে তো দাক্ষিণাত্য মালভূমি বা ডেকান ট্রাইব অঞ্চল, কিন্তু এখানে বলা হয়েছে যে ভারতের সর্বোচ্চ মালভূমি, তাই এটি হবে লাদাখ। ঠিক আছে, এর পরের প্রশ্নের উত্তরে যাচ্ছি। এর পরের প্রশ্ন রয়েছে, গঙ্গার সমভূমির প্রাচীন পলিগঠিত অঞ্চলকে ভাঙর বলে। গঙ্গার সমভূমির প্রাচীন পলিগঠিত অঞ্চলকে ভাঙর বলে, এটি কথাটা ঠিক। যদি নবীন পলিগঠিত অঞ্চল হতো তাহলে সেটি খাদার হতো, কিন্তু এই অপশন অনুযায়ী শুদ্ধ ঠিক রয়েছে। বিশাখাপত্তনম ভারতের একমাত্র শুল্কমুক্ত বন্দর, এটি অশুদ্ধ, কারণ ভারতের একমাত্র শুল্কমুক্ত বন্দর কান্ডালা। উপগ্রহ চিত্রে লাল বর্ণের রেখার সাহায্যে সড়ক পথ বোঝানো হয়। উপগ্রহ চিত্রে লাল বর্ণের রেখার সাহায্যে সড়ক পথ বোঝানো হয়, কথাটি ভুল, তাই অশুদ্ধ হবে। যদি এটি টোপোগ্রাফিক্যাল ম্যাপ হতো বা ভূবৈচিত্র্যসূচক মানচিত্র হতো তখন এটি শুদ্ধ হতো, কিন্তু যেহেতু এখানে উপগ্রহ চিত্র বলেছে তাই এটি অশুদ্ধ হবে। এরপরে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 2.2.1 নদীগর্ভে অবঘর্ষ প্রক্রিয়া সৃষ্ট গর্তগুলিকে বলা হয় মন্থকূপ বা পটহোল, কিন্তু যদি জলপ্রপাতের তলদেশে হতো, যদি প্রশ্ন পড়তো তাহলে সেখানে হতো প্রপাতকূপ বা প্লাঞ্জ পুল, কিন্তু এখানে নদী গর্ভে যেহেতু বলা আছে তাই উত্তরটি হবে মন্থকূপ বা পটহোল। শীতকালে শিল্পাঞ্চলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ধূলিকণার সঙ্গে মিশে তৈরি হয় ধোঁয়াশা। তারপরে রয়েছে ড্যাশ স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ডে তুষারপাত হয়, এটি হবে শীতল ল্যাব্রাডর স্রোত। তারপরে যে বর্জ্য কাগজ একটি ড্যাশ ধরনের বর্জ্য, এটি গৃহস্থালী বর্জ্য। ক্রান্তীয় পূবালি জেট বায়ু ড্যাশ বায়ুকে ভারতে আসতে বাধ্য করে, এটি দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। এই দক্ষিণ পশ্চিম জেট বায়ুর সঙ্গে মৌসুমি বায়ুর সম্পর্ক নিয়ে পরবর্তী সময়ে আমার ভিডিও থাকবে, সেখানেই ক্লিয়ার করে দেওয়া হবে যে ক্রান্তীয় পূবালি জেট বায়ু দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুকে ভারতে আসতে বাধ্য করে। ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ সেটি রয়েছে কন্যাকুমারী বা কন্যাকুমারীকে অন্তরীভ আমরা বলতে এই অংশটি, এটি ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণের অংশ, তাই এটা হচ্ছে কন্যাকুমারী। আর যদি বলা থাকতো যে ভারতের দক্ষিণতম অংশ কি, তখন হতো ইন্দিরা পয়েন্ট, কিন্তু এখানে ভারতের মূল ভূখণ্ডের, তাই এটা হবে কন্যাকুমারী। ড্যাশ ভারতের সর্বাধিক জনবহুল শহর, এটি হবে মুম্বাই। মুম্বাইতেই সবচেয়ে বেশি জনসংখ্যা রয়েছে শহরের মধ্যে। এরপরে রয়েছে যে একটি বা দুটি শব্দে উত্তর দাও, যে কোনো 6টি, আমি সবগুলোই করে দিয়েছি উত্তর। নাতিশীতোষ্ণ মণ্ডলে কোন ধরনের বৃষ্টিপাত দেখা যায়? নাতিশীতোষ্ণ মণ্ডলে নাতিশীতোষ্ণ ঘূর্ণবৃষ্টি দেখা যায়। সুন্দরবনের কোন দ্বীপ বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সম্পূর্ণ নিমজ্জিত হয়েছে? এটি উত্তর হবে লোহাচড়া দ্বীপ সম্পূর্ণরূপে নিমজ্জিত হয়েছে। ভারতের মরু অঞ্চলে কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখা যায়? যেহেতু এখানে স্বাভাবিক উদ্ভিদের ধরন চেয়েছে তাই আমরা বলবো জেরোফাইট। ক্যাকটাস লিখলেও হতে পারে, কিন্তু জেরোফাইটটা লিখিয়া সবচেয়ে ভালো। মরা জোয়ার কোন তিথিতে দেখা যায়? এটি হবে কৃষ্ণ ও শুক্লপক্ষের অষ্টমী তিথিতে। তারপরের প্রশ্ন, গঙ্গা নদীর প্রবাহের কোন অংশে সর্বাধিক দূষণ দেখা যায়? এটির উত্তর হবে নিম্ন প্রবাহে। এরপরের প্রশ্ন, ভারতের একটি জাইদ ফসলের নাম লেখো। এটি অনেক উত্তর হতে পারে, তার মধ্যে আমি দুটো দিয়েছি, আউশ ধান, পাট কিংবা বাদামও হতে পারে। তারপর রয়েছে ভারতের কোন রাজ্য বৃষ্টির জল সংরক্ষণে সর্বাধিক অগ্রণী? উত্তর হবে তামিলনাড়ু। ভারতের জরিপ সংস্থা বা SOI সার্ভে অফ ইন্ডিয়ার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? সেটি হবে দেরাদুনে। শেষের দাগ, শর্ট প্রশ্নের শেষের দাগ, 2.4.1 বাম দিক ও ডান দিক যদি মেলানো হয় ওজোন গ্যাসের প্রাধান্য আমরা জানি সেটি দেখা যায় স্ট্র্যাটোস্ফিয়ারে, তাই 2.4.1-এর সঙ্গে মিল যাবে স্ট্র্যাটোস্ফিয়ার। ইক্ষু গবেষণাগার এটি রয়েছে লখনৌতে, উত্তরপ্রদেশের লখনৌ, এটাই হবে 2.4.2। বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ শিল্পকেন্দ্র সেটি রয়েছে গুড়গাঁও উত্তর হতে পারে, একই ভাষাটা আলাদা, গুড়গাঁও, এটি 3 নম্বর। ক্যারেওয়া এটি জম্মু ও কাশ্মীরে, এই ক্যারেওয়াতে সবচেয়ে বেশি জাফরান চাষ হয়ে থাকে। তাহলে যাই হোক, আজকে মোটামুটি শর্ট প্রশ্নের উত্তরগুলো সমাধান হলো। পরবর্তী সময়ে আমরা 2 নম্বর এবং 3 নম্বর 5 নম্বর সমস্ত প্রশ্নের উত্তর আলোচনা করব পরবর্তী ভিডিওগুলোতে। তাই এই শর্ট প্রশ্নের শেষের সঙ্গে সঙ্গে আজকের এই চ্যাপ্টারে বা 2019 সালের প্রশ্নপত্রের আলোচনা
শেষ করছি। আশা করছি সবার কাজে লাগবে এবং মাধ্যমিকে ভালো নাম্বার পেতে সাহায্য করবে। ঠিক আছে, ধন্যবাদ, সবাই ভালো থাকবে।